6 কোটিরও বেশি ইন্টারনেটের সাথে যুক্ত আছে শিশুরা। তার মধ্যে 30% হচ্ছে ঝুঁকিতে আছে। থাম্বনেল দেওয়া আছে এখনই অ্যারেস্ট হয়েছে প্রাইম মিনিস্টার, ধূমপান করবে, ধূমপানের কি আরাম সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করছে। ইউটিউব কিডস আছে, কিন্তু ইউটিউব কিডস হচ্ছে শুধুমাত্র কার্টুন দেয়া। একটা বাচ্চা শুধু কার্টুনে সীমাবদ্ধ না, সে তো কিছু শিখতে চায়, তার প্রতিভা দরকার আছে। যে আমরা যখন রিলসে ঢুকি বা ভিডিওতে ঢুকি, দেখতেই মন চায়, হ্যাঁ, স্ক্রল করি। এই জন্য হচ্ছে গার্ডিয়ানদেরকে অ্যাওয়ারনেস করা যে আপনার বাচ্চাকে কেন মোবাইল দিবেন সারাদিন। ভিউজ সব মিলিয়ে যদি ধরি আমাদের প্রায় 4 লাখ প্লাস। আপনার তো 3,500 ভিডিও বললেন। জি। এভারেজ একটা ভিডিওতে কত ভিউজ হয় আপনাদের? গার্ডিয়ানদের অভিযোগ হচ্ছে টিকটক নিয়ে, কারণ এখনকার বাচ্চারা অনেক চালাক। হ্যাঁ, অনেক জায়গায় আছে যে বাচ্চারা কিন্তু আপনার বুলিং এর শিকার হচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের বাসায়, সবার বাসায় ছোট বেবিস আছে যারা মোবাইলে অ্যাডিক্টেড, ইউটিউব দেখছে, কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে আসলে সে ইউটিউবে কি দেখছে, আর সে সেফ আছে তো, মানে কন্টেন্টগুলো যেগুলো দেখছে সেগুলো কি সেফ। এই কথা চিন্তা করে আমাদের একজন উদ্যোক্তা, উনি তৈরি করেছেন বেবি টিউব। আমাদের শামীম আশরাফ ভাই, ওয়েলকাম শামীম আশরাফ ভাই আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ শামীম আশরাফ ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ। শামীম আশরাফ ভাই, জি, আপনার কাছে প্রথম প্রশ্ন, বেবি টিউব কি? বেবি টিউব হচ্ছে ইউটিউবের মতো একটা অ্যাপ, ইউটিউব চ্যানেল না। আমি অনেকে মনে করবে বেবি টিউব ইউটিউব চ্যানেল, যেহেতু আমাদের কালচারটা হয়ে গেছে যে চ্যানেল বেসড, তো আমরা চ্যানেল বেসড না, আমরা একদম আলাদা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে অ্যাপ বেসড প্ল্যাটফর্ম। এটা শিশুদের জন্য তৈরি করা, সুস্থ কন্টেন্ট যারা পছন্দ করে, যারা দেখতে চায় এবং যাদের বাচ্চাকে সুস্থ কন্টেন্ট দেখাতে চায় তাদের জন্য তৈরি করা। আচ্ছা শামীম ভাই, আপনি কবে থেকে এটা শুরু করলেন এবং এটা কিভাবে মাথায় আসলো? আচ্ছা, 2020-এর শেষের দিকে আমরা নভেম্বরে এটা আমার মাথায় আসে। দেন আমরা টিম এবং অন্যান্য যারা আমার খুব পরিচিত মানুষ আছেন, যারা শ্রদ্ধাভাজন, তাদের সাথে আলোচনা করি। তারপর হচ্ছে 2021-এর শুরুর দিকে কাজ করে এবং 2021-এর এপ্রিলে আমরা এই অ্যাপটা লঞ্চ করি। 2021-এর এপ্রিলে অ্যাপটা লঞ্চ করি। বেবি টিউব আসলে কিভাবে শামীম ভাই শিশুদের নিয়ে কাজ করছে বা শিশুদের জন্য কন্টেন্ট নিয়ে কাজ করছে, এটা যদি একটু বিস্তারিত বলেন। ওকে, আমরা দেখছি যে আমাদের যখন প্রযুক্তি বাড়ছে এবং প্রযুক্তি ব্যবহারও বাড়ছে, শিশুরাও যুক্ত হচ্ছে। প্রতিদিন প্রায় 2 লক্ষ শিশু ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে। তো এবং আমাদের দেশে গত বছর লাস্ট ইয়ারে আমরা যেটা একটা জরিপে দেখেছি যে 6 কোটিরও বেশি ইন্টারনেটের সাথে যুক্ত আছে শিশুরা। তার মধ্যে 30% হচ্ছে ঝুঁকিতে আছে। কি ঝুঁকিতে আছে? সে উস্কানিমূলক কন্টেন্টের ঝুঁকিতে আছে। যৌন সুশুরি যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে মানে উস্কানিমূলক কন্টেন্ট রয়েছে। তারপরে হচ্ছে যে আপনার ধর্মীয় কিছু কন্টেন্ট আছে, তারপর পলিটিক্যাল, মানে সবকিছু মিলেই হচ্ছে অনেক কন্টেন্ট আছে যে কন্টেন্টে হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিতে আছে। তো এবং আমাদের বাসায় হচ্ছে অ্যাডিক্টেড, এমন কার্টুন তৈরি করছে যে কার্টুনগুলো তাকে শেখাচ্ছে একদম নৈতিকতার বাইরে যেই ব্যাপারগুলো আছে, জি, সেই ব্যাপারগুলো তাদেরকে কার্টুনের মাধ্যমে গিলাচ্ছে। তারপর হচ্ছে যে আমাদের দেশের অনেক কন্টেন্ট, যদি আমি আমাদের দেশের বাচ্চাদের নিয়ে চিন্তা করে এটা তৈরি করছি বেবি টিউবটা, সেই কারণে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের দেশের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে, ছোট ছোট বাচ্চাদের দিয়ে কন্টেন্ট তৈরি করে, কিভাবে সে ধূমপান করবে, ধূমপানের মানে কি আরাম সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করছে। এবং কিছু যদি আমি থাম্বনেল দেখি যে আপনার যদি কিছু নাম মনে না করে আমি একটা শব্দ উচ্চারণ করি, থাম্বনেল, সেটা হচ্ছে যে বুড়ো দাদুর কচি বউ। আচ্ছা, এরকম কন্টেন্ট অ্যাভেলেবেল, এরকম অনেক অ্যাভেলেবেল। এবং আমি সবগুলো স্ক্রিনশট দিয়ে ওগুলো রেখে দিয়েছি দেখানোর জন্য, যে আমি অলরেডি প্রায় আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলি। তো আমার দেখা গেছে যে আপনার কিছু কন্টেন্ট আছে যেটা বড়দের জন্য খুব হ্যারাসমেন্টমূলক, সেটা হচ্ছে যে তলিয়ে গেছে ঢাকা শহর। হ্যাঁ, এরকম কন্টেন্ট দিয়ে দেখা গেছে ঢাকা শহর তলায় মানে তলিয়ে ভেঙে চুরে সব শেষ, কিন্তু ভিতরে ঢুকলাম অন্য কন্টেন্ট। থাম্বনেল দেওয়া আছে এখনই অ্যারেস্ট হয়েছে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তো এই যে কন্টেন্টের যে হচ্ছে ভিউ পাওয়ার আশায়, মূলত এগুলো হচ্ছে বড়দের জন্য, আমি ছোটদের জন্য বললাম কয়েকটা এরকম উদাহরণ দিয়ে বললাম। আরও অনেক আছে যে ছোট যারা আছে তারা কিভাবে একজনের সাথে রিলেশন করে সেই কন্টেন্ট আছে, বিয়ের সাথে কন্টেন্ট আছে। তো এইগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য তো নৈতিকতা শেখায় না, সমাজ ধ্বংস করে দিচ্ছে। তাদের মস্তিষ্কটা হচ্ছে ছোটবেলা থেকে শেষ করে দিচ্ছে এই কন্টেন্টগুলো, এবং তারা খুব প্রচুর দেখছে। একটা কন্টেন্ট 10 মিলিয়ন প্লাস, 5 মিলিয়ন প্লাস
শুধু ফেসবুকে না, ইউটিউবে, ফেসবুকে আরো বেশি রিলস। তো এই কন্টেন্টগুলো কারা দেখছে? বাচ্চারাই তো দেখছে, বাচ্চাদের কন্টেন্ট, আমরা তো আর দেখবো না। তো সেই কারণে হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে সেফটি, একদম নিরাপত্তার জন্যই আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া, সেটা হচ্ছে বেবিটিউব। বেবিটিউবে শিশুদের অনুপযোগী কোনো কন্টেন্ট আপলোড হয় না বা কেউ করতেও পারবে না। মানে আপনার কবে এবং কখন, যে কিভাবে এটা মাথায় আসলে এবং তখন কেন আপনি এর প্রতি গেলেন? কারণ এটা তো আমাদের সবসময় মনে হয় যে এটা হওয়া উচিত না, এটা করা উচিত না, এই ধরনের কন্টেন্ট থাকা উচিত না, কিন্তু আপনি যে একেবারে নেমে গেলেন যে না আমাকে এটা বেবিটিউব বানাতেই হবে, জি, মানে সেটার কারণটা কি ছিল? আচ্ছা, আমি 2020-এ আমরা একটা রিসার্চ করি। রিসার্চের পারপাসে হচ্ছে আমি এর আগে বাচ্চাদের নিয়ে কাজ করতাম। আমি যখন স্বেচ্ছাসেবী সংগঠন করি তখন থেকে আমি বাচ্চাদের নিয়ে কাজ করতাম, আমার ভালো লাগার জায়গা এটা। তো তখন হচ্ছে যে একটা জিনিস মাথায় আসছে যে বাচ্চারা হচ্ছে ম্যাক্সিমাম অভিভাবকের অভিযোগ হচ্ছে বাচ্চারা সারাদিন ইন্টারনেট দেখে। ইন্টারনেট কি দেখে? উল্টাপাল্টা ভিডিও দেখে। আমার বাসায়ও সেম, বাচ্চারা বায়না ধরে যে মোবাইল দেখা ছাড়া খাবে না, বা মানে ওই মোবাইল, এখন খেলাধুলা সব বন্ধ, মোবাইল পড়বেও না, মানে বায়না। আর মোবাইলে কি দেখে দেখলাম যে টিকটকের মতো রিলস বা এইসব জিনিসগুলো তারা দেখে সারাদিন। এখন এগুলো তো ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস না। তো এরকম দেখার পরে দেখলাম অভিভাবকের অনেক অভিযোগ। তখন চিন্তা করলাম যে এটা একটা চাহিদা আছে অভিভাবকদের, এইখান থেকে বাচ্চাদেরকে বের করতে হবে এই জায়গা থেকে, এবং অভিভাবক যে দুশ্চিন্তা সেখান থেকে তাদেরকে সুচিন্তায় আনতে হবে, মানে তাদেরকে নিশ্চিত করতে হবে যে একটা প্ল্যাটফর্ম আছে, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করবো যে প্ল্যাটফর্মে অভিভাবক নিশ্চিন্তে থাকবে যে হ্যাঁ আমার বেবি এখন সেফ। শামীম ভাই, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনাদের একটা ফিল্টারিং প্রসেস আপনারা ইন্ট্রোডিউস করেছেন। জি জি জি। এখন সাপোজ আমি একটা কোনো বাজে কন্টেন্ট আপনার ওখানে আপলোড করব, জি জি, সেটা আপনি কিভাবে ফিল্টারিং করছেন? কারণ ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আপনি, জি, ওখানে হাজার হাজার, একটা সময় হয়তো আসবে যে পার ডে হয়তো লাখ লাখ ভিডিও আপলোড হবে। জি জি। আপনি কিভাবে এগুলো ফিল্টারিং এখন করছেন বা ভবিষ্যতে করবেন? ওকে, আমরা যখন এখন ছোট পরিসরে, তবুও আমরা হচ্ছে একটা সফটওয়্যার আছে আমাদের, যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা ফিল্টারিং করি। আচ্ছা। আর একটা হচ্ছে আমাদের টিম, যেহেতু সফটওয়্যার হয়তো বা মাঝে মাঝে কাজ নাও করে, যেমন 2-1টা আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, জি, তো সেগুলো হচ্ছে আমাদের টিম, তখন আমরা টিম সেট করে দিয়েছি, এবং টাইম ওয়াজ যে কে কতক্ষণ ডিউটি করবে। তো ওটা হচ্ছে আপলোড হয় না, একদম একটা ফিল্টারিং সিস্টেম আছে, তখন আমরা আমাদের টিম দেখে আপলোড করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে, ইউটিউব বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমাদের এই পার্থক্যটা হচ্ছে আমরা এখানে কাজ করি। মানে আপনার একটা অ্যাপও ইন্ট্রোডিউস, এখানে একটা সফটওয়্যার দেওয়া আছে, প্লাস আপনাদের টিমও আছে। মানে আপনাদের ফিল্টারিং প্রসেস কয়টা? একটা না দুটো? দুটো। আচ্ছা, প্রথম ফিল্টারিং প্রসেসটা কি? সফটওয়্যারে কোনো কিছু মিস হলে সেটা হচ্ছে আপনাদের টিম দেখে, সেটা হচ্ছে ফিল্টারিং করে বাদ দিয়ে দিচ্ছে, ম্যানুয়ালি দেখছে, যে আমাদের কোড করে দেয়া যে কোন কোন জিনিসগুলো আমাদের এখানে অ্যালাউ করবে না। কোনগুলো? যেমন হচ্ছে মানে শিশুদের অনুপযোগী যে কন্টেন্টগুলো কি কি করে, যেমন ধূমপান হইতে পারে, শব্দ আছে কিছু শব্দ দেয়া, যে স্ল্যাং ইউজ করা, বাংলা ইংরেজি এই স্ল্যাং শব্দগুলো আমরা কোড করে দেয়া। তারপর হচ্ছে সিন, কিছু সিন আছে সেই সিনগুলো কোড করে, যেমন হচ্ছে হাগ, তারপর হচ্ছে কিসিং বা এই জিনিসগুলো আমরা তখন এগুলো কোড করে দেয়। তারপর এখানে হচ্ছে সফটওয়্যার, এখন অনেক কিছু দেখা গেছে সফটওয়্যার ক্যাচ নাও করতে পারে, হ্যাঁ, তারপর এই জন্য হচ্ছে আমাদের টিমকে ইনস্ট্রাকশন দেয়। আচ্ছা ভাইয়া, বেবিটিউব নিয়ে যে আপনি কাজ করেছেন, মানে 2021 সালে তো আপনি ফুল ফেজে শুরু করলেন। জি জি। শুরু করার পরে এটা নিয়ে কি কি ধরনের ইভেন্ট করেছেন কিংবা কি কি কাজ করেছেন? আচ্ছা, আমরা যখন শুরু করার পরে আমরা হচ্ছে একদম মানে ফিল্ডে নেমে গেছি, যেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের যখন টিম আমরা রিসার্চ করে দেখলাম যে আমরা বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস করবো, পাশাপাশি হচ্ছে আমরা গার্ডিয়ানদের, মূল টার্গেট হচ্ছে গার্ডিয়ানদের অ্যাওয়ারনেস করা, যেহেতু একটা বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর, এবং যারা জব করে, যেসব গার্ডিয়ান জব করে তারা হচ্ছে অনেক বড় সেক্টর, যে তারা জব করে কিন্তু বাচ্চা তো বাসায় কি করে, স্কুল শেষে মোবাইল দেখে নিশ্চয়ই, অনেক বাচ্চা যেমন স্কুলে যায় না, 5 বছর আগে বাচ্চারা স্কুল যায় না, তারা বাসায় মোবাইলই দেখে বা ল্যাপটপ বা টেলিভিশন যে কোনো কিছু দেখে, ডিভাইসগুলো দেখে। তো তখন ওদেরকে টার্গেট করে আমরা বিভিন্ন জায়গায়, গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে কর্পোরেট সেক্টরে, আমরা অনেক জায়গায় আমরা অ্যাওয়ারনেসমূলক ক্যাম্পেইনগুলো করি, প্রোগ্রাম করি, সেমিনার টাইপের। তারপর হচ্ছে আমরা বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা একদম রুট লেভেল, যে গ্রামে, যেটা খাগড়াছড়ি একদম পাহাড় অঞ্চলে আমরা করেছি, চিটাগাং থেকে শুরু করে বিভিন্ন জেলায়, আমরা ঢাকা অনেক স্কুলে করেছি। এবং আমরা শুধু বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ না, আমরা ওই বাচ্চাদের সাথে গার্ডিয়ানদেরও আমরা যুক্ত করি প্রোগ্রামের সময়, যে এরকম মানে ওদেরকে বোঝাচ্ছি, অ্যাওয়ারনেস করছি। যেমন আমাদের দেশে অ্যাওয়ারনেস, হ্যাঁ, খুব কম মানুষ জানে যে, যেমন বাচ্চারা কিন্তু অনেক চালাক, হ্যাঁ, আর অনেক মানুষ জানেও না ইউটিউবে প্যারেন্টিং সিস্টেম করা যায়, এবং প্যারেন্টিং সিস্টেম গুলো বাচ্চারা কিন্তু আবার খুলে ফেলতে পারে, মানে আনলক করতে পারে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেমন বাচ্চা চালাক কিভাবে, আমরা এরকম অনেককে পাইছি। তো সেটা হচ্ছে যে আপনার দেখে একটা ভিডিও, কিন্তু গার্ডিয়ান আসলে দেখায় সে খুব ভালো কাজ করছে, অনেক দূর, হ্যাঁ আরেকটা ভিডিও দেখছে। তো এরকম আমরা পাওয়ার পরে, তো এই জন্য হচ্ছে গার্ডিয়ানদেরকে অ্যাওয়ারনেস করা যে আপনার বাচ্চাকে কেন মোবাইল দিবেন সারাদিন, একটা টাইম যেটা সময় পড়ার সময় বা যেটা নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল বা ডিভাইসগুলো দেওয়া দরকার। মানে এই রিলেটেড কি আপনাদের আর কিছু প্ল্যান আছে কিনা? কারণ আমরা এখনো কিন্তু অনেকেই বেবি টিপস সম্বন্ধে জানে না, মানে ইভেন আমিও জানতাম না, মানে আপনার সাথে পরিচয় হওয়ার আগে কিন্তু আমি জানতাম না যে বেবি টিউব আছে কিংবা এরকম একটা সেফ প্ল্যাটফর্ম আছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার এই যে একটা বিশাল অংশ মানুষ জানে না, সেক্ষেত্রে আপনাদের কি প্ল্যান তাদেরকে জানানোর প্ল্যান হচ্ছে যে এই যে আপনাদের মাধ্যমে অনেক মানুষ জানবে, এরকম আমাদের অনেক মিডিয়া আমাদেরকে কভার করেছে বা লেখালেখি করেছে। এরপরেও আমরা হচ্ছে যে অ্যাওয়ারনেসমূলক যে ক্যাম্পেইনগুলো অনলাইন অফলাইন দুটোভাবে আমরা করে যাচ্ছি। যদি এই বছর আমরা একটু গ্যাপ দিয়েছি আমাদের টেকনোলজি আপডেটের জন্য, ডেভেলপমেন্টের জন্য, এর আগে আমরা অফলাইন অনলাইন দুটোভাবে আমরা কাজ করে যাচ্ছি সমানতালে, যে মানে অ্যাওয়ারনেসমূলক সবকিছু অ্যাওয়ারনেস, এখানে সচেতনতার বাইরে কিছু নাই। হ্যাঁ জি, এইভাবে আমরা ছড়িয়ে যাচ্ছি। এবং আমরা অনেক বড় বড় প্রোগ্রামও করেছি, প্রতি বছর আমরা একটা করে বড় প্রোগ্রাম, যেমন 21-এ একটা করেছি বিজয়ের উল্লাস, সেখানে অনেক বড় বড় গেস্ট নিয়ে আসছি আমরা, ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর জিলুর রহমান স্যার আসছে। তারপরে সেকেন্ড প্রোগ্রাম করেছি আপনার কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভালো কন্টেন্ট আপলোড করে ইউটিউব এবং ফেসবুকে, তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য এবং তারাও যেন সমাজে ছড়িয়ে দিচ্ছে তাদের ফ্যান ফলোয়ারদের, তাদের নিয়ে আমরা একটা আয়োজন করে অ্যাওয়ার্ড দিই, বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ অ্যাওয়ার্ড, জি অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডে হচ্ছে যে আপনার অনেক 14 জন কন্টেন্ট ক্রিয়েটর আসছে বাংলাদেশে, খুব পপুলার যারা, তারা আসছে। এবং গত বছর আমরা একটা করি অভিভাবকদের সম্মাননা দিই। অভিভাবকদের সম্মাননা দিই এভাবে যে আমরা একটা ছেড়েছি, প্রতিযোগিতার মতো ছেড়েছি, যে সে তার বাচ্চাকে কিভাবে গাইড করছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের একটা ভিডিও পাঠাবে। হ্যাঁ ভিডিও পাঠাবে এবং ভিডিও আপলোড করতে পারবে, মানে বেবি টিউব বেসড। হ্যাঁ তার সন্তানকে কিভাবে গাইড করছে এটা ভিডিও করে সে আমাদেরকে ওয়েবসাইটে বা অ্যাপে আপলোড করবে। তো আমরা আরো সহজ করে দিয়েছি যে যদি আপনাদের একদমই সমস্যা হয় আপনারা আমাদের গ্রুপে দিতে পারেন, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে দিতে পারেন। এবং অনেক অভিভাবক আসছে যে আমি তো ভিডিও করতে পারি না, ঠিক আছে আপনি পারেন না তো লিখিত দেন, লিখে দিয়ে দেন। তো যে পারে, আমাদের প্রায় অনেক 2500-এর বেশি হচ্ছে আমাদের এখানে অংশগ্রহণ করছে, মানে 2500 বেশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো এখান থেকে তো আমাদের মাত্র 150 জনের সিট আমরা নিয়ে প্রোগ্রাম করছি জাদুঘরে, জাতীয় জাদুঘরে। তো এখান থেকে আমরা 160 জনকে আমন্ত্রণ জানাই, 160 জনের মধ্যে আমরা 10 জন অভিভাবককে আমরা সম্মাননা দিই। এবং সেখানে আমাদের গেস্ট ছিলেন আনিসুল হক স্যার, প্রথম আলো কিশোর আলোর যে সম্পাদক আনিসুল হক স্যার। এছাড়াও আরো অনেকেই ছিল পরিচিত যারা গেস্ট স্বনামধন্য, এরকম করে 10 জন ছিল। তো তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিই আর কি, এভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি সবার কাছে। শামীম আশরাফ ভাই, নিঃসন্দেহে মানে আপনারা যা করছেন তা আসলে শুধু সম্মাননার যোগ্য না, আর অনেক কিছুর যোগ্য, সেটা আসলে হয়তো বলে প্রকাশ করা যাবে না, কারণ এই সময়তে বাচ্চাদের জন্য কিছু করা বিশাল একটা বিষয়। সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, আমরা সবকিছু প্রফেশনালি চিন্তা করি, সেই পার্সপেক্টিভে আপনি কেন এই চিন্তা আপনার আসলো যে আমি শিশুদের জন্য, বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করতে চাই? কেন যুবকদের জন্য নয়, কেন মহিলাদের জন্য নয়, কেন কিশোরদের জন্য নয়, শুধুমাত্র বাচ্চাদের জন্য? আর বাচ্চাদের বলতে আপনি কতটুকু পর্যন্ত বয়স বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, আমি লাস্টে অ্যান্সারটা দিয়ে তারপর শুরু করছি। সেটা হচ্ছে যে বাচ্চাদের যদি আমরা 2 থেকে 12 বছর পর্যন্ত আমরা আমাদের টার্গেট, এদেরকে আপনি বাচ্চা হিসেবে কাউন্ট করছেন? আমরা কাউন্ট করছি, শিশু কিশোর হিসেবে আমরা এটা কাউন্ট করছি, কারণ এর উপরে গেলে তার সিদ্ধান্ত সে নিতে পারে এবং নেয়। 13 বছর প্লাস থেকে তারা সিদ্ধান্ত নিতে পারে এবং তারা অনেক কিছু জানে এখন, যেহেতু আধুনিক প্রযুক্তির যুগ। আর আরেকটা জিজ্ঞাসা করলেন যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে কন্টেন্টটা তৈরি করলেন, ধরে নিচ্ছি 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কেন, যুবকদের জন্য নয় কেন, মহিলাদের জন্য নয় কেন, বা অ্যাডাল্টদের জন্য নয় কেন? ওকে, আমি মনে করি বা আমরা যে টিমটা আছি সেটা মনে করি যে বাচ্চারা হচ্ছে, এবং সবাই মনে করে যে বাচ্চারা হচ্ছে একটা দেশের ভবিষ্যৎ, প্রজন্ম শুরু। তাদেরকে যদি আমরা শুরু থেকেই নষ্ট করে দেই তাহলে পুরো দেশটাই নষ্ট।
অবশ্যই, এবং প্রত্যেকটা সেক্টরেই নষ্ট। এবং তারা যেন বেড়ে ওঠার সাথে সাথে সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, এই কারণে হচ্ছে আমার টার্গেট যে বাচ্চাদের নিয়ে। আর আমার শুরু থেকে আমি যখন স্বেচ্ছাসেবী কাজ শুরু করে 2016 সাল থেকে, তখনই আমি বাচ্চাদের নিয়ে আমার মানে কাজ করা। এই অনুভূতিটা যে আপনার মনে তৈরি হয়, মানে বিশেষ কোনো কারণ আছে যেটা দেখে আপনার মনে হলো যে না আমি বাচ্চাদের জন্যই কাজ করব? না, বিশেষ অনুভূতি ওইভাবে কাজ করে না, কিন্তু আমার ফ্রেন্ড বড় কেউ নাই, আমার সমমানও কেউ নাই, সব ছোট, মানে আমি মিশিও ছোটদের সাথে। আমি যদি মানে একটু এক্সটেন্ড করি কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে ধরেন আপনি যে এই শিশুদের নিয়ে কাজ করছেন এবং যে বেবি টিউব নিয়ে কাজ করছেন, তো আমরা ধরেন এটা কিন্তু আপনি ফুল টাইম কাজ করছেন, একদম ফুল টাইম করছেন, আপনি এটা ফাউন্ড করেছেন ফাউন্ডার হিসেবে এবং এখন এটা নিয়ে কাজ করছেন। তো একটা কোয়েশ্চেন এসে যায় যে মানুষ যখন তার প্রফেশনের দিকে যায়, তো আপনি শুধু এটা নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের যে ব্যাপারটা, আপনাকে এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নেওয়ার ব্যাপারটা, সেটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল? অবশ্যই এখনো চ্যালেঞ্জের মধ্যে আমি আছি, যে এটা কতটুকু আমি নিয়ে যেতে পারবো এটাকে। হ্যাঁ, এটা সাকসেস, এইটা বলতে পারে যে মানুষ ইউজ করছে, এটা সাকসেস। কিন্তু এটাকে ধরে রেখে এটাকে বিজনেসে রূপান্তর করা বা এবার সবার কাছে পৌঁছে দেয়, এটা হচ্ছে আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ। আর আমি আমার প্রফেশনের বাইরে এই কারণে, আমি যখন অন্য প্রফেশন করব বা আমি মাঝখানে জব করেছিলাম অন্য একটা জায়গায়, তো যখন দেখলাম যে এখানে জব করলে আমার এইখানে এই কাজগুলো হচ্ছে না, সময় দেওয়া হচ্ছে না, বা অনেক লুজ হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জিং হয় না হ্যাঁ কাজগুলো, কারণ ওইখানে আমার ফুল টাইম দিতে হচ্ছে, মানে 10টা থেকে 6টা। তো বাকি দিনে রাতে আমি কতটুকু কভার করতে পারবো, এইটা এইখানে অনেক এফোর্ট দেওয়ার অনেক বড় টেকনোলজি টিম, অপারেশন, মার্কেটিং, ফান্ড, ইনভেস্টমেন্ট, সব কিছু নিয়ে এটা দৌড়াইতে হয়, কাজ করতে হয়। তো পলিসি মেকিং আছে, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আছে, সব কিছু। তো এই কারণে হচ্ছে আমার অন্য কোনো প্রফেশনে যাওয়া হয় না এখন পর্যন্ত। আমি এখনো চলতেছি, ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে, ওইভাবে আমি চলতেছি। আর বাকিটা হচ্ছে বেবি টিউব। আচ্ছা, আসাদ ভাইয়ের প্রশ্নের সাথে এখন আমি একটা এক্সটেন্ড করতে চাই, সেটা হচ্ছে এই যে বেবি টিউব আপনি লিড করছেন, জি জি, প্রতি মাসে এটার অপারেটিং এক্সপেন্স কত অ্যাপ্রক্স? হ্যাঁ, এটা যদি আমি ধরি যে আমাদের প্রায় 40,000 টাকার মতো আমাদের শুধুমাত্র অফিস ভাড়া এবং হচ্ছে আপনার টেকনোলজি খরচ হচ্ছে শুধুমাত্র 40,000 টাকা। এই ফান্ডটা আপনি কিভাবে ম্যানেজ করছেন? আমাদের হচ্ছে একজন অ্যাঞ্জেল ইনভেস্টর আছে, আমাদের চেয়ারম্যান, উনি আমাদেরকে এই খরচগুলো দিচ্ছেন। এবং আমরা যখন ডেভেলপমেন্ট বা যেমন আমাদের সার্ভারের বা অন্য কিছু, শুরু থেকে যদি একটু বলেন, যখন শুরু করেছিলেন কিভাবে ফান্ড পেলেন, এখন কিভাবে চালাচ্ছেন? শুরু থেকে ফান্ড হয়েছে যখন মাথায় আসে যে এটা করবো, এখন ডোমেইন হোস্টিং করবো, কিনবো কিভাবে, তখন আমি তো বেকার বা আমার কাছে টাকা নেই, তখন আমার মেজো ভাই জাকির হোসেন, ওনার কাছ থেকে আমি 5,000 টাকা নিই, 5,000 টাকা নিই। তারপরে এটা দিয়ে ডোমেইন হোস্টিং নেই, তারপরে হচ্ছে ওইখান থেকে পরে আবার 10,000 টাকা লাগে, তারপর আবার 10,000 টাকা নিই ডেভেলপমেন্টের জন্য। তারপর এইভাবে নিতে নিতে ওনার কাছ থেকে প্রায় আমি 1,60,000 টাকার মতো। বড় ভাই, আমার বড় ভাই, আপন বড় ভাই, মেজো ভাই। তো উনি টেকনোলজি বুঝেও না, স্টার্ট আপও বুঝে না, উনি জব করে। তো উনি আমাকে বললো যে ঠিক আছে নে, মানে আমাকে সাপোর্ট দিয়েছে যে নে, ভালো কিছু কর। তারপর হচ্ছে যে আমিও আমার কাছে কিছু ছিল, আমিও ওগুলা মানে এগুলো খরচ করি, আমার কো-ফাউন্ডার সেও কিছু খরচ করে, সব কিছু মিলে আমরা প্রায় 3 লাখ টাকার মতো খরচ করি। খরচ করার পরে হচ্ছে যে আমরা একটা অ্যাক্সিডেন্ট হয় একজন ইনভেস্টরের কাছে, উনি হচ্ছে যাক, ওনার দোষ নেই, যিনি ডেভেলপার। কি হয়েছিল বিষয়টা? আচ্ছা, বিষয়টা হচ্ছিল যে এরকম যে না, উনি আমাদের এখানে ইনভেস্ট করবে, পুরোটাই ইনভেস্ট করবে, ওনাকে একটা পার্সেন্টেজ দিতে হবে, আমরা একটা পার্সেন্ট। ঠিক আছে, আমাদের সাকসেস হওয়ার নিয়ে কথা, পার্সেন্টেজ কোনো ব্যাপার না। উনি আমার কাছের বড় ভাই, উনাকে আমি সবসময় শ্রদ্ধা করি এবং উনি খুব ভালো মানুষ, ওনার কোনো দোষ নেই। তো উনি যে ডেভেলপার কাছে আমাদের ডেভেলপ করতে দিছে, ওনার পরিচিত ডেভেলপার, উনি হচ্ছে যে একদিন আমরা রাতে মেল আসছে যে আমাদের হোস্টিং ট্রান্সফার হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তখন আমার টেকনোলজি টিম আমাকে কল করলো 12:30টায়, আমাকে কল করলো যে এই অবস্থা, ট্রান্সফার করবে কেন? সে তো ডেভেলপ করবে, সকল পাসওয়ার্ড দেওয়া, সে ডেভেলপ করবে, সে ট্রান্সফার করবে কেন? এখানে ট্রান্সফারের তো বিষয় আসে না। তো আমি যেহেতু টেকনোলজি কম বুঝি, টেকনিক্যাল ম্যান না, আমি এটাকে নিশ্চিত হওয়ার জন্য আমি আরো পরিচিত 2জন টেকনিক্যাল যারা অ্যাপ এবং ওয়েব ডেভেলপ করে, তাদেরকে ব্যাপারগুলো জানাই এবং স্ক্রিনশট নিয়ে আমি ওদেরকে দেই যে আসলে কতটুকু সত্য। পরে বললো যে হ্যাঁ, এটাই ঘটনা, এটাই। তারপর যে ইনভেস্টর, যে বড় ভাই, ওনার কাছে আমি ফোন দিই, বলতেছে না, এমন কোনো কিছু না, এটা হইতে পারে না।
তারপর আমি আরও শিওর হওয়ার জন্য আরও কয়েকজন ডেভেলপারকে কল করি এবং ওদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাই যে এই মেলটা আসছে, এটা কি মেল। পরে বললো যে এটা তো আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে। ট্রান্সফার করবে কেন, আপনি ডেভেলপ করতেছেন, ডেভেলপারের জন্য ট্রান্সফার করতে হয় না। দেন আমরা ওনার কাছে পরের দিন আমি একজন ডেভেলপার নিয়ে যাই, কথা বলি ইনভেস্টরের সাথে। দেন উনি একটু রাগান্বিত হয়, মানে উনি স্বীকার করতে চায় না যে উনি ওনার যে ডেভেলপার উনি এই কাজটা করছে। তারপর আর কি আমরা পরে আর কি ওইখান থেকে ওনার সাথে আমার আর কাজ করা হয় নাই। পরে ওই আমাদের ওয়েবসাইট বা আমাদের প্রথম দিকে যে কাজ ওয়েবসাইট এবং যা যা ডেভেলপমেন্ট সবই লস। আপনি শুরু করলেন কত সালে? 2021-এ। 2021-এ। আর এটা আপনার সম্মুখীন হন কত সালে? 21-এ। হ্যাঁ, 21-এ। আচ্ছা আচ্ছা। তো আপনি আমরা শুনেছি যে আপনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মানে বেবি টিউব অ্যাওয়ার্ড পেয়েছে আপনার যে প্রোডাক্টটা, সে সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আচ্ছা, আমরা প্রথম অ্যাওয়ার্ডটা পাই রবি টেলিকম প্রেজেন্টস বিডিঅ্যাপস হ্যাকাথন অ্যাওয়ার্ড। সেটা হচ্ছে আমি যেহেতু আমার বাড়ি লক্ষ্মীপুর চিটং ডিভিশনে, তখন ওনারা হচ্ছে একটা কম্পিটিশন ছাড়ে, আমি অ্যাপ্লাই করি। চিটং ডিভিশনে যারা আছে তাদের মধ্যে আমরা ওইখানে চিটংয়ে একটা ফলাফল হয় অনেক স্টার্ট আপ, তখন আমরা ওইখানে চতুর্থ হই। তারপর থ্যাংক ইউ। তারপর ওইখান থেকে ওই পুরো বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে হয়েছে, প্রত্যেক বিভাগে যারা টপ 10 হয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে সেরা 10 জনকে তারা ঢাকায় নিয়ে এসে একটা কম্পিটিশন আয়োজন করে, এবং এখান থেকে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আবার ফলাফল ঘোষণা করে, বড় একটা আয়োজন করে। তো তখন ওইখানে 10 জনকে, সেরা 10 জনকে আবার পুরো বিভাগ থেকে 10 জনকে তারা সিলেক্ট করে অ্যাওয়ার্ড দিয়েছে রবি থেকে। তারপর ওইখানে আমরা টপ 10-এর মধ্যে এবং টপ 3-তে আমরা উইনার হয়েছি। আচ্ছা, তো এই হচ্ছে একটা অ্যাওয়ার্ড। ওইখানে মন্ত্রী মহোদয় পলক সাহেব ছিলেন, আরও অনেকেই ছিলেন, বড় বড় একদম ব্যক্তিত্বরা ছিলেন চিনমতি সম্মেলনে। তারপরে আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি আমরা লাস্ট ইয়ারে, আমরা এর মধ্যে আরেকটা হিরো অ্যাওয়ার্ড পেয়েছিলাম আপনার লায়ন্স ক্লাব থেকে। লায়ন্সে একটা স্বেচ্ছাসেবী বা যারা এই অ্যাক্টিভিটিসগুলো করে স্টার্ট আপদের, তাদের নিয়ে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে, সেখান থেকে আমরা একটা হিরো অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা লাস্ট ইয়ার 2023-এর স্মার্ট বাংলাদেশ অ্যাওয়ার্ড, স্মার্ট বাংলাদেশ অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রদান করেন আইসিটি মন্ত্রণালয় থেকে। তো এটা হচ্ছে প্রত্যেক জেলা থেকে এই কম্পিটিশন অ্যাপ্লিকেশনগুলো নেয়। তো আমি আমার জেলা থেকে অ্যাপ্লিকেশন করি। তো এখান থেকে দেখলাম অনেক বড় বড় পুলিশের আইজিপিও অ্যাওয়ার্ড পাইছে আমাদের সাথে, অনেক বড় বড় ব্যক্তিত্বরা, মানুষজন, চিটাগাংয়ের ডিসি মহোদয়, ওনারা প্রশাসক, উনিও অ্যাওয়ার্ডটা পাইছে এখান থেকে। তো আমরাও পাইছি বেবি টিউব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি জানতাম না যে অ্যাওয়ার্ড পাবো। আমাকে একটা মজার ঘটনা হচ্ছে, আমি তখন বাড়িতে যাচ্ছি, আমি তখন বাড়িতে, পুলিশ যদি এই ভিডিও দেখে উনি বলবে যে আমি কি করছি। তো পুলিশ আমাকে ফোন দেয়, বলতেছে যে অমুক থানা থেকে পুলিশ। আমি ভয়ে বলতেছি যে আমি তো ঢাকার দিকে যাইতেছি, কিন্তু আমি তখন বাড়িতে মাত্র গেলাম, খেলতেছি। তো তখন বলতেছে যে আমি অমুক, মানে আমাদের থানা থেকে বলতেছে আমি এরকম। আমি ভয় পেয়েছি, কি করলাম আমি, আবার ভয় বলতেছি আমি তখন ঢাকায় যাইতেছি। পরে বললো যে না, আপনার একটা অ্যাওয়ার্ডের জন্য ভেরিফিকেশন দরকার, আপনি মনে হয় অ্যাওয়ার্ড পাইছেন একটা ভেরিফিকেশন। তখন আমি কি অ্যাওয়ার্ড, আমি জানতাম না যে অ্যাওয়ার্ডের জন্য আমি নমিনেট হয়েছি। জি 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 জি। তখন উনারা বললো যে আপনি মনে হয় প্রাইম মিনিস্টার আপনাকে একটা অ্যাওয়ার্ড দিবে। তখন আমি বললাম কোনটা প্রাইম মিনিস্টার দিবে, আমি তো ভুলে গেছি এটার জন্য অ্যাপ্লিকেশন করছি আরও আগে। পরে ঠিক আছে আমি আসতেছি। তো আমার ভাই আবার ফোন দিছে, থানার সামনে আমার ভাইয়ের দোকান। তো উনি আবার ফোন দিল যে তুই কই, আমি তো বাড়িতে খেলতেছি। পুলিশ আমার দোকানে আসছে, তুই দোকানে আয়। আমি দৌড়ায় গেলাম, দেখলাম কি আপনি না ঢাকায় যাচ্ছে। আমি বললাম ভুলে ভয় বলছি। আচ্ছা, মানে ধরেন আমরা যদি বলি যে ধরেন অ্যাওয়ার্ডের দিক থেকে কিংবা আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েটের দিক থেকেও কিন্তু কাজ করছেন। জি জি। তো এই পার্ট তো হলো, বাট আপনি কি স্পন্সর নিয়ে কি কাজ করছেন, মানে এটাকে রান করার জন্য লং টার্ম যাতে এটা থাকে, সাস্টেইন করে? এটা স্পন্সর না, এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। আমি যেমন বিসিএস আছে, এঞ্জেল আছে, সিড আছে, এরকম যে ফান্ড আমি গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে, প্রাইভেট সেক্টরে আমি ট্রাই করছি। তো গভর্নমেন্ট থেকে আমরা 2টা ফান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে A2I থেকে গ্রান্ট পেয়েছি, আর ইনোভেশন ফান্ড ওনারা দিয়েছে, 2021-এই দিয়েছে। আমরা যখন 21-এ শুরু করে অ্যাপ্লিকেশন করি তখন আমরা 7টা স্টার্ট আপ পাই, তার মধ্যে বেবি টিউব একটা।
তারপরে হচ্ছে আমরা লাস্ট ইয়ার 2023-এ আমরা হচ্ছে আইডিয়া থেকে আমরা ফান্ড পাই, আইসিটি মন্ত্রণালয়ের যে আইডিয়া সেখান থেকে আমরা ফান্ড পাই। আর প্রাইভেট সেক্টর থেকে আমরা আমাদের টিম বিভিন্ন জায়গায় চেষ্টা করছি যে বড় পরিসরে আমরা ফান্ড নিয়ে, যেটাকে যেহেতু এখানে অনেক এফোর্টের ব্যাপার, ইনভেস্টমেন্টের ব্যাপার, সেখানে আমরা শুরু করছি এবং অলরেডি কথা চলতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা আশরাফ ভাই, আপনারা তো আপনাদের ব্যবসায়ের ক্ষেত্রে যদি ব্যবসা হিসেবেই ধরি, বিজনেস হিসেবে ধরি, এখানে আপনারা প্রচুর ডেডিকেশন দিচ্ছেন, হার্ড ওয়ার্ক দিচ্ছেন, ইনভেস্টমেন্টও হচ্ছে, প্রতি মাসে একটা অপারেটিং এক্সপেন্স বললেন 40,000 এর মতো। আপনাদের বিজনেসটা কেমন হচ্ছে, বা আমরা বলতে পারি যে আপনার এখান থেকে প্রতি মাসে রেভিনিউ কত? আচ্ছা, আমরা এখনো রেভিনিউর দিকেই যাইনি, সত্যি কথা হচ্ছে এটা, রেভিনিউর জন্য আমরা এখনো ট্রাইও করিনি। এখানে আমি আপনাকে থামাতে চাই, যদি আপনার রেভিনিউ না আসে তাহলে কোন বিষয়ের উপর বেস করে আপনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেলেন? অ্যাক্টিভিটিজ উপরে এবং আইডিয়ার উপরে, আইডিয়া এবং হচ্ছে অ্যাক্টিভিটিস, যে আমরা এই একটু ডিফারেন্ট কাজ করছি বাংলাদেশে এরকম একটা স্টার্ট আপ করা, এটার উপর আমরা ফান্ড বলেন, অ্যাওয়ার্ড বলেন, সবগুলো আমরা পেয়েছি। আচ্ছা জি, আচ্ছা, এখন যদি আপনি এটাকে বিজনেস মডিউলে নিতে চান, মানে যেটা সাদি বললো যে আপনি ব্যবসা মডিউলে নিতে চান, তো এটা কি আপনাদের কোনো আছে যে এটা রেভিনিউতে নিয়ে আসবেন, কিংবা এটা আমাদের আদৌ রেভিনিউর মুখ দেখবে, আদৌ প্রফিট করবে? ইনশাআল্লাহ আমাদের ব্যবসার জন্য যে মডেলগুলো তৈরি করা, সিস্টেমগুলো তৈরি করা, সেগুলো সব রেডি, কিন্তু আমরা এখনো ব্যবসার জন্য ট্রাই করি নাই, কারণ আমরা আরো গুছিয়ে বড় পরিসরে যেতে যাচ্ছি। মানে এটা কি কোনো টার্গেট আছে কিনা যে এতটুকু হওয়ার পরে তারপর আপনি? জি জি, এত সালে যাব আমরা এত সালে না, আমরা এই সালেই যাব, এবং সেটা হচ্ছে যেমন আমাদের টেকনোলজি কিছু আপডেট এবং ডেভেলপমেন্টের বাকি আছে, ফিচার অ্যাড করা থেকে শুরু করে, যেন আমরা এইভাবে যাব, যেমন আমি কোনো কোম্পানিকে প্রপোজালটা দিব, যেহেতু আমাদের লোকাল বিজ্ঞাপন দরকার, গুগল আমাদের এখানে বিজ্ঞাপন দিবে না। হ্যাঁ, আমাদের হচ্ছে যে আমাদের লোকাল, আমাদের বিজ্ঞাপন কালেক্ট করে শুরুর দিকে, তারপর আমাদের বিজ্ঞাপন অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে আমি যখন কোনো কোম্পানির কাছে যাব, সেই কোম্পানি দেখবে যে আমার ওয়েবসাইটের রিচটা কেমন, সে তার লাভটা কি। হ্যাঁ, দেন হচ্ছে যে ভিউ তো আছেই একটা ব্যাপার, আরেকটা হচ্ছে যে এখানে ফিচারগুলো কেমন। তো এই রেডি করে আমি কোম্পানির কাছে যাব, এবং আমাদের সব কিছু মোটামুটি আমাদের অ্যাড কীভাবে, একটা কোম্পানি অ্যাড কীভাবে চলবে, সে অ্যাড সার্ভার আমাদের রেডি। তারপর হচ্ছে যে আমাদের 2টা ফিচার রেডি করার কথা, এই পপ আপ থেকে শুরু করে এগুলো আমাদের রেডি আলহামদুলিল্লাহ। এখন শুধু আমাদের আর কিছু ইন্টারনেট সিকিউরিটি এবং হচ্ছে সার্ভারে কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আবার যাবো আর কি মার্কেটে, এবং কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে কন্টেন্টের ব্যাপার আছে। আচ্ছা, ধরেন আপনার ইনভেস্টররা বসে আছে মানে ক্যামেরার উপাশে, এখন হচ্ছে আপনি ক্যামেরার সামনে বসে আছেন, তো আপনাকে একটা প্রপোজাল দিতে হবে, বিজনেস প্রপোজাল দিতে হবে, কিংবা আপনাকে বলতে হবে যে আপনার কি কি ফিচার্স আছে, কেন মানুষ বেবি টিউব দেখবে, কেন বাচ্চারা বেবি টিউব দেখবে, কেন গার্জিয়ানরা বেবি টিউবের কাছে আসবে। তো এইটার সম্বন্ধে আপনি হচ্ছে কয়েক মিনিট বলবেন। ওকে, ফিচার্স লাইক কন্টেন্ট, লাইক ভিউজ, মানে অল টুগেদার হচ্ছে আপনি কিছু মিনিট বলবেন। আপনার হচ্ছে ইনভেস্টররা ক্যামেরার উপাশে আছে, মানে এক কথা হচ্ছে আপনার ফান্ডিং এর জন্য ইনভেস্টরদের কাছে আপনার প্রপোজাল পিচ করবেন। ওকে, আপনারা হচ্ছেন ইনভেস্টর, আমি হচ্ছে প্রেজেন্টার, আমি প্রেজেন্ট করছি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শামীম আশরাফ, ফাউন্ডার বেবি টিউব। বেবি টিউবটা আমি যদি আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে ইউটিউবের মতো একটি অ্যাপ, বাংলাদেশে প্রথম আমরা তৈরি করি। এটা হচ্ছে শিশু কিশোরদের জন্য তৈরি করা, এবং এখানে হচ্ছে ফিল্টারিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু আমরা 2টা শ্রেণীকে নিয়ে কাজ করি, একটা গার্ডিয়ান এবং হচ্ছে বাচ্চা, কিডস যেটাকে বলি। গার্ডিয়ানরা নিশ্চিন্তে থাকবে, তাদের বাচ্চা বেবি টিউব দেখছে, এবং কিডস হচ্ছে শিশুরা সুরক্ষা পাবে যে তারা সুস্থ কন্টেন্ট দেখছে, তারা সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে উঠবে। এটা হচ্ছে আমাদের কাজ এবং আমাদের পলিসি। কিন্তু এর বাইরে যদি আমি বিজনেসটা দেখি, যে বিজনেস হচ্ছে আমাদের 2টা ভাবে, একটা হচ্ছে মনিটাইজেশন এবং হচ্ছে সাবস্ক্রিপশন, প্রিমিয়াম কন্টেন্ট। 2টা কন্টেন্টে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এবং এই কন্টেন্ট ক্রিয়েটর 2টা ভাবে বেবি টিউবে আপলোড করতে পারবে এবং 2টা ভাবে আয় করতে পারবে। বিজনেস মডেল হচ্ছে আমাদের এটা। এখন কেন বেবি টিউবে আপলোড করবে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব, ফেসবুক বা অন্যান্য টিউব ছেড়ে? সেটা হচ্ছে বেবি টিউবে আপলোড করবে এই কারণে যে তারা যখন প্রিমিয়াম কন্টেন্টটা দিবে, তখন তাদের জন্য আয় করাটা ইজি, এবং তারা তাদের নির্ধারিত মন মতো তারা প্রাইস দিতে পারবে প্রিমিয়াম কন্টেন্টে। যেমন ঢাকা পোস্ট যদি একটা ঢাকা পডকাস্ট যদি একটা ভিডিও আপলোড করে, সে যদি মনে করে যে আমার এই ভিডিওটা
দেখতে হলে 5 টাকা দিতে হবে, সে 5 টাকা লিখবে, এবং কোনো ভিউয়ার যদি এই ভিডিওটা দেখে 5 টাকা দিয়ে দেখতে হবে, এবং একটা রেভিনিউ ঢাকা পডকাস্ট পেয়ে যাবে, একটা আমরা বেবি টিউব পাবো। আর এখানে আমি আপনাকে থামাবো এই কারণে, যেটা আপনি মাত্র বললেন যে ইউটিউবের সাথে আপনি হচ্ছে বেবি টিউবের কম্পেয়ার করলেন। জি, এখন আমি একটা ভিডিও আপ করবো, আমার নিজস্ব ভিডিও, আমি সেটা ইউটিউব আমার কাছে সব দিক দিয়ে মনে হচ্ছে প্রায়োরিটি বেসে এগিয়ে থাকবে, বেবি টিউব সম্পর্কে আমি জানিও না। তা আমি কেন সেখানে বেবি টিউবে আপলোড করব ইউটিউবে না করে? এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এখন ইউটিউব থেকে বেবি টিউবে বা ফেসবুক থেকে বেশি আমি বেবি টিউবে আর্ন করব? ওকে, আমি যদি বলি আপনি কিভাবে কেন আপলোড করবেন, রাইট? প্রথম প্রশ্ন হচ্ছে কেন আপনি আপলোড করবেন। কেন আপলোড করবেন? এই কারণে যে আপনি এখান থেকে তো সহজে আর্ন করতে পারছেন, যেটা ডিরেক্ট সাবস্ক্রিপশন আপনি চলে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনি ইউটিউবে পাচ্ছেন না। এবং আপনি ইউটিউবে সঠিক আপনার মন মতো, যেমন আপনার এটা 100 টাকা দিয়ে আপনার দেখতে হবে একজন মানুষ, আপনার কন্টেন্টের অনেক দাম, ভ্যালু, অনেক তথ্য আছে, সে যেমন যেটা হচ্ছে কোর্স সেল করে অনেকে এরকম। তো আপনি হচ্ছে আপনার ভিডিওটা, যেমন আতিউর রহমান স্যারের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যে কথাগুলা খুবই কিনে দেখতে হবে, এরকম কন্টেন্ট। তাহলে হচ্ছে আপনি দেখলেন যে আপনি এটা 100 টাকা দিয়ে আপনি দিয়ে দিলেন 100 টাকা, এখন দেখা গেছে দিনে 100 জন দেখলো, দিনে আপনার কন্টেন্টটা 100 জন দেখলো, তাহলে 1000 টাকা আপনার আয় একদিনে। 10,000 টাকা, 100 করে 100, 10,000 টাকা, 10,000 টাকা আয় হচ্ছে। তারপর হচ্ছে একটা ভিডিও থেকে এভাবে, এবং একদিনে এভাবে যদি আপনি প্রতিদিন কন্টিনিউ, এখান থেকে অনেক টাকা আয় হচ্ছে। এই কারণে আপনি ভিডিও আপলোড করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি প্রিমিয়ামে কেন ফ্রিতে কেন দিচ্ছেন? ফ্রিতে হচ্ছে ফ্রি সিস্টেম, মানে ফ্রিতে যে আপনি ফ্রি কন্টেন্ট তা না, ইউটিউবের মতো যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি মনিটাইজেশন, ইজি মনিটাইজেশনের মাধ্যমে আপনি আয় করতেছেন। এখন ইউটিউব বা ফেসবুকে হচ্ছে কি, যেমন আপনার অনেকগুলো কন্ডিশন দেয়, অনেক বড় বড় কন্ডিশন দেওয়ার পরে হচ্ছে যে মনিটাইজেশন পায়, তাও অনেকে পায়ও না। আমি একটা তথ্য ফাঁস করি, যদি এটা আপনাদের, সেটা হচ্ছে, জি বলেন, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারবেন না, দিয়েন না, যেটা আপনাদের ঢাকা পডকাস্টের জন্য যায়, এটা কেটে দিয়েন। আচ্ছা, সেটা হচ্ছে আমি নীলক্ষেতে যাই, নীলক্ষেতে আমি একটা বেবি টিউবের প্রোগ্রামের জন্য আমি কিছু কাজ করাইতে যাই, ট্রেস এগুলা। তো তখন আমি ওদের পিছনে যাই যে কি কি কাজ করতে হয়েছে কিনা, দেখলাম যে ওইখানে অনেকগুলা ওই যে ইউটিউব থেকে কি জানো বাটন, সিলভার বাটন, গোল্ড বাটন, এগুলো বানাচ্ছে, এগুলো তো এই সাজানো। তো আমি ওনাকে বললাম আপনি কি ইউটিউবে ভিডিও বানান? অনেকগুলো তো আপনি বাটন পাইছেন। পরে বললো যে না, এগুলো পাবলিক বানায় কেন? এগুলো ওরা বলতেছে যে পাবলিক বানায়, এখান থেকে ইউটিউবে ওরা ওদের পোস্ট বলে যে ইউটিউব থেকে পাঠাইছে এরকম। তাই আমি বললাম যে কত করে নেন? 5,000 টাকা করে নিতে। মাশাআল্লাহ, তাহলে আমি তো বানাইতে পারবো, আমারও তো বাটন লাগবে, এরকম বেবি টিউবের জন্য বাটন লাগবে। আমি 3টা বাটন, 3টে স্টাইলে 3টা বাটন আমরা ঠিক করে রাখছি, কি বাটন দেবো। যাই হোক, ওইখান থেকে এটা করা। তো এখন ওরা এখান থেকে বানাইতেছে কেন? নিশ্চয়ই সে মডারেশন পায় নাই, কিন্তু পাবলিকে দেখাচ্ছে সে মডারেশন পাইছে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল ওদের একটা অথেন্টিসিটি আনার জন্য, রাইট? মানে এটা ভাই বানার জন্য আমি মডারেশন পাইছি, আমাকে ইউটিউব থেকে বাটন দিছে। মানে এখানে কি বিষয়টা আপনি এরকম বলতে চাচ্ছেন যে ইউটিউব থেকে শুধুমাত্র মনিটাইজেশন দিয়ে আমরা ইনকাম করতে পারছি, আর আপনার বেবি টিউব থেকে আমি অনেকটা কোর্স সেলের মতো আমার একটা ভিডিও আপ করে একটা প্রাইস নির্ধারণ করতে পারছি, আবার মনিটাইজেশন দুইটা ভাবে আপনি আয় করতে পারছেন, এবং সহজ। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা ইউটিউবের মাধ্যমে শুধুমাত্র মনিটাইজেশন থেকে আয় করতে পারছি, আর বেবি টিউব থেকে আমি আমার একটা ভিডিও আপ করলাম, সেটা প্রাইস নির্ধারণ করে দিচ্ছি, এবং হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে পারছি। কিন্তু বেবি টিউব তো একটা জায়গায়, ইউটিউব তো আরেকটা জায়গায়, অনেক জায়গায়। আমি কেন ইউটিউবে না করে বেবি টিউবে আপ করব? ওই যে বললাম না, আপনি তো সহজ পেয়ে যাচ্ছেন, আপনি নিশ্চিত পেয়ে যাচ্ছেন যে আপনি ইজি কন্ডিশনে। ইউটিউবে তো একটা কন্ডিশন দেয়, অনেক বড় বড় কন্ডিশন দেয়, জি ঠিক আছে, অনেক যেমন ওয়াচ টাইম লাগবে, এই লাগবে, সেই লাগবে। মানে তাহলে হচ্ছে মেইন হচ্ছে প্রিমিয়াম যে অপশনটা আছে, জি ডিরেক্ট সেলিং এর মতো আর কি। আমার তো দুইটাই, একটা হচ্ছে মনিটাইজেশনের কন্ডিশন হচ্ছে ইজি শর্ট, যে আপনি 1000 সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে 20টা ভিডিও, তারপর 10,000 ভিউ। আপনি এই 20টা ভিডিও মিলে 10,000 ভিউ হলে আপনি মনিটাইজেশন পাচ্ছেন বেবি টিউবে। এবং সাবস্ক্রিপশনে যদি আপনি আসেন, তাহলে হচ্ছে একটা সাবস্ক্রিপশনে আপনি একটা ভিডিওর মধ্যে যাই আপনি মূল্য নির্ধারণ করেন, সেই টাকাটাই আপনি পাচ্ছেন। আচ্ছা, এবং সহজ। এখন আপনার যে কারেন্ট সিনারিও, আপনি একটু বলবেন যে কত হাজার সাবস্ক্রিপশন আছে আপনার এখানে, কিংবা কত হাজার ভিউজ আছে, কত হাজার লোক হচ্ছে তার কন্টেন্ট গুলো দিয়েছে, এইগুলো সম্বন্ধে যদি একটু। আমাদের কন্টেন্ট আছে, আপনার কন্টেন্ট বলতে কি ভিডিও বোঝাচ্ছে? ভিডিও, হ্যাঁ, কতগুলো ভিডিও আছে এখন আপনাদের? 3600 প্লাস। আপনাদের অ্যাপ ডাউনলোড হয়েছে 45,000 প্লাস। 45,000 প্লাস ডাউনলোড হয়েছে। এটা শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনাল? বাংলাদেশে, শুধু বাংলাদেশে। জি জি জি। আমাদের ইন্ডিয়ান কলকাতাতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা মাঝে মাঝে কন্টেন্ট দেয় এবং আমাদের সাথে যোগাযোগ করে। আর ভিউজ
ভিউজ সব মিলিয়ে যদি ধরি আমাদের প্রায় 4 লাখ প্লাস আমি লাস্ট যখন দেখেছি ফেব্রুয়ারিতে। আপনার তো 3,500 ভিডিও বললেন। জি জি। এভারেজ একটা ভিডিওতে কত ভিউজ হয় আপনাদের আনুমানিক? 9,000 8,000 2,000 আছে। টাইম পিরিয়ড কেমন নেয়? টাইম পিরিয়ড মানে এই 9,000 ভিউজ হতে কতদিন সময় লাগে একটা অ্যাপ্রক্সিমেট টাইম পিরিয়ড? ওইভাবে তো কাউন্ট করি না, এরকম আরো কমে। যেমন হচ্ছে আমাদের ফাতিহা যেটা ভিডিও করছে 2 দিনে 4,000 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আরো অনেক আছে। ওনার একটা ভিডিও আছে ফাতিহাতে যেটা হচ্ছে প্রায় 8,000 প্লাস। জি, এরকম করে হয়ে গেছে। আচ্ছা, এখন যদি একটু কন্টেন্ট সম্বন্ধে বলেন। জি জি। যেটা আসলে কি ধরনের কন্টেন্ট হয় এখানে আপনার বেবি টিউবে? আচ্ছা, কন্টেন্টটা হচ্ছে আমরা ওদেরকে টিমকে এবং আমাদের যেটা কাজ, যেটা সুস্থ কন্টেন্ট, সব ধরনের সুস্থ কন্টেন্ট, স্পোর্টসের কন্টেন্ট হইতে পারে, রান্নাবান্না কন্টেন্ট হইতে পারে, ট্রাভেলসের কন্টেন্ট হইতে পারে, তারপর হচ্ছে প্রত্যেকটাই কন্টেন্ট হইতে পারে, কিন্তু সুস্থ কন্টেন্ট। যেখানে হচ্ছে দেখা গেছে একদম ফুড ব্লগ করতেছে, এখন ফুড ব্লগ করতে রেস্টুরেন্টে ঢুকছে, একটা ক্যামেরাতে চলে আসছে যে একজনে স্মোক করছে বা অন্য কিছু একটা করছে, মানে একটা শিশুদের জন্য অর্ডমূলক কোনো কিছু, তখন আমরা ওই কন্টেন্ট অ্যালাউ করি না। আচ্ছা, এরকম কন্টেন্টগুলো। আচ্ছা, আপনারা তো অ্যাপ বেসড আপনাদের বেবি টিপ কি করছেন, অন্য কোনো প্ল্যাটফর্ম কি আছে যেটার মধ্যে আপনাদের প্রেজেন্স আছে? সাপোজ ওয়েবসাইট বা ফেসবুকের মতো অন্য কোনো অ্যাপ, অন্য কিছুতে আপনার কিছু মাত্র অ্যাপের উপর নির্ভর করে আছেন বেবি টিপ, না এটা ওয়েবসাইটও আছে? আমাদের অ্যাপ এবং ওয়েবসাইট, পাশাপাশি আমরা প্রমোশনের কাজগুলো ফেসবুক, লিংকডইন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা প্রমোশনের কাজ করি। ফেসবুকে তো আপনার ফেসবুক পেজের মাধ্যমে, ইনস্টাগ্রামেও কি আপনার বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে করছেন? টিকটকে কি আপনাদের প্রেজেন্স আছে? টিকটকে আমরা করি না। আপনাদের কি এটা মনে হয় না যে ফিউচার হচ্ছে পৃথিবীর টিকটক? তো যেহেতু আপনারা বেবি কন্টেন্ট নিয়ে আসছেন যেটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা টিকটকে থাকা উচিত। আচ্ছা, একটা আমাদের ভিউজটা আমরা মূল্যায়ন কম করি, যে আমার মার্কেটিং হইতে হবে, ভাইরাল হইতে হবে এমন না। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। একটা ব্যাপার হচ্ছে কোয়ালিটি মেইন করা হচ্ছে মেইন ব্যাপার। বেশিরভাগ গার্ডিয়ানদের অভিযোগ হচ্ছে টিকটক নিয়ে, শর্টস ভিডিও এবং টিকটক নিয়ে। তখন আমরা 2টা প্ল্যাটফর্ম থেকে সরে আসছি, ইউটিউব এবং হচ্ছে টিকটক, 2টা থেকে আমরা সরে আসছি, এবং এই টিকটকে আমরা অ্যাকাউন্টে খুলি। এখানে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আপনাকে কোশ্চেন করতে চাই। আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর 2 মাস। জি। আমি প্রতিদিনই দেখি তার মা যখন তাকে খাওয়াতে যায় তখন সে কি করে, তাকে বিভিন্ন রকমের কার্টুন দেখায়, ধরে নিন ইসলামিক কার্টুন দেখায়। কিন্তু আমার মেয়েকে আমি এখন দেখি, সে যখন দেখে সে এখন সেটা ক্রোল করতে পারে। জি জি। এবং সে এখন এইভাবে করে ক্রোল করে সে ছোট ছোট ভিডিওতে প্রতি ইন্টারেস্টেড, শর্টসের প্রতি। এই শর্ট শিক্ষামূলক কোন ভিডিও, যেটা আমরা মোবাইলের সাইজ বলি, যেটা বেবি টিউবে শর্ট সিস্টেম আছে, সেই শর্ট সিস্টেমকে আপনি ইন্ট্রোডিউস করেছেন? জি আমাদের আছে। আচ্ছা, জি জি, আমাদের সেইগুলো কি আপনার ইউটিউবে শর্টসে বা আপনার বেবি টিউবে শর্টস আছে, ওই ভিডিওগুলোকে এখানে আপ করতে পারেন না? না, আমরা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা আপলোড একদম করি না। করেন না? জি না, ইউটিউবে করি না, টিকটকেও করি না। আমাদের শর্টসে আমাদের প্ল্যাটফর্মে আমরা করি, যেমন পাবলিকও করে। আর হচ্ছে বড়দেরকে অ্যাওয়ারনেস করার জন্য যেমন লিঙ্কডইন থেকে শুরু করে টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক, এগুলোতে আমরা প্রমোশনাল, কারণ এগুলো বড়রা ইউজ করে, বড়দের জানানো দরকার। এখন শামীম ভাই, এখন আপনার যদি নেক্সট স্ট্র্যাটেজিটা বলেন যে আপনি এরপরে কি করতে চান? আচ্ছা, এরপর হচ্ছে যে আমার এই বছরটা ফেব্রুয়ারির পর থেকে আমরা একটু টেকনোলজির জন্য আমরা প্রমোশন থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আমরা অফ রাখছি। তো আমরা টেকনোলজি ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা শুরু করব আমাদের অপারেশন এবং অন্যান্য যে কাজগুলো, যেটা হচ্ছে মার্কেটিং অপারেশনস এবং হচ্ছে যে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যে কন্টেন্ট, আমাদের প্রোডাক্ট হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্টের কাজগুলো আমরা শুরু করব। শামীম ভাই, ধরে নিন আমার ওয়াইফ, আপনার ভাবি, আমার মেয়েকে খাওয়াচ্ছে। জি জি। খাওয়ানোর সময় ভিডিও দেখাচ্ছে। জি জি। সে কেন বেবি টিউবের ভিডিও আমার মেয়েকে দেখাবে? আচ্ছা, সে খাওয়াচ্ছে, একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ঘুরে ফিরে কিন্তু সব প্রায় একই রকম ফানি ভিডিও, মজার ভিডিও। এখন আমাদের এখানে এই কারণে দেখাবে যে বেবি টিউব একটা স্বস্তির জায়গা, এখানে আমার মেয়ে অন্য কোনো কন্টেন্ট অন্য কন্টেন্ট দেখবে না। যেটা হচ্ছে যে ইউটিউবে বা ফেসবুকে দেখা গেছে যে আমি একটা অঙ্কের ভিডিও দেখতেছি বা কার্টুন দেখতে, নিচে অন্য একটা কন্টেন্ট যেটা রিলেটেড হলিউড বলিউডে একটা গানের থাম্বনেইল, যে থাম্বনেইলটা অড, বাবা মেয়ের জন্য না বা মা সন্তানের জন্য না। তো ওই জায়গা থেকে গার্ডিয়ানরা যখন নিশ্চিত এবং জানবে যে বেবি টিউবে এরকম কোনো থাম্বনেইল বা এরকম কোনো কন্টেন্ট কোনো সুযোগ নেই, তখন অবশ্যই গার্ডিয়ানরা ওইখানেই দেখাবে। এবং বাচ্চাদের জন্য আমরা যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা বাচ্চাদের জন্য ওই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করছি যে বাচ্চারা যেন এখান থেকে শিখে মজার মাধ্যমে। শামীম ভাই, আমরা যে কন্টেন্ট বলি, আমরা কিন্তু অনেকে আসলে কন্টেন্টটাকে এটাই বুঝি না। আচ্ছা, এখন আমার যে স্পেসিফিক প্রশ্ন, এটা একটু স্পেসিফিক উত্তর দেন। সেটা হচ্ছে আপনার বেবি টিউবে আপনি বলছেন কন্টেন্টটা কি আসলে? আচ্ছা, সেটা কি কেউ কোনো কথা বলছে, সেটা কি কোনো ভিডিও হচ্ছে, সেটা কি কোনো অ্যানিমেশন হচ্ছে, না কেউ কোনো ক্লাস নিচ্ছে?
আপনার বেবি টিউবের কন্টেন্ট গুলো বলতে কি বোঝাচ্ছেন, আর সেটা কি কি ধরনের হয়? আচ্ছা, আমার বেবি টিউবের কন্টেন্ট হচ্ছে অবশ্যই ভিডিও, সব ধরনের ভিডিও। সেটা হচ্ছে কেউ পড়াচ্ছে এই ধরনের ভিডিও আছে এবং আসছে সামনে বাচ্চাদের জন্য বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা, চিত্রাঙ্কন। তারপর হচ্ছে কেউ এরকম টক শো টাইপেরও কন্টেন্ট আছে, শিক্ষামূলক টক শো। তারপর হচ্ছে অ্যানিমেশন কার্টুন অলরেডি আমাদের কয়েকটা ডেভেলপ হয়েছে, ওয়েবসাইটে আছে, আরও পাবলিক দিতেছে অ্যানিমেশন। অনেকে আছে যে নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে, সেই ইউটিউবে দিচ্ছে, বেবি টিউবে দিচ্ছে, দিচ্ছে। এবং কেউ অভিযোগ না করা পর্যন্ত আমরা এটা কাটছি না। কেউ যদি অভিযোগ দেয় যে এই কন্টেন্টটা ঢাকা পডকাস্টের, আমার কেটে দিতে হবে বা আমাদের, তখন আমরা কেটে দিব ওটা তথ্য প্রমাণ নিয়ে। তো এই সব ধরনের কন্টেন্ট এবং এন্টারটেইনমেন্টের জন্য আছে কন্টেন্ট, শিক্ষামূলক মুভি আছে আমাদের এখানে, হ্যাঁ, যেখানে হচ্ছে যে আপনার বাচ্চারা এই মুভিগুলো দেখলে অনেক ইন্সপায়ার হয় বা শিখে লাইফস্টাইল সম্পর্কে, সেই মুভিগুলো আছে আমাদের এখানে। টোটালি ভিডিও সব সেক্টর থেকে ভালো ভালো যে কন্টেন্টগুলো, ভিডিও কন্টেন্ট, অবশ্যই অ্যানিমেটর থেকে শুরু করে সব কন্টেন্টই আমাদের এখানে। আপনার নেক্সট অ্যাওয়ারনেস প্ল্যানটা কি? অ্যাওয়ারনেস প্ল্যানটা হচ্ছে যে আমরা কয়েকটা এনজিওর সাথে কথা বলছি, যেহেতু এখানে আমরা অ্যাওয়ারনেস করতে গেলে অনেক কষ্টের ব্যাপার আছে, ঢাকার বাইরে যেতে অনেক কষ্টের ব্যাপার আছে অ্যারেঞ্জমেন্টের জন্য। তো আমরা এনজিওর সাথে কথা বলছি কয়েকটা, যে তারা যদি আমাদের সাথে রাজি হয়, আমরা ধারাবাহিক 50টা এরকম একটা সংখ্যা, আমরা যে 50টা অ্যাওয়ারনেসমূলক ক্যাম্পেইন করব, সেটা গার্ডিয়ান প্লাস হচ্ছে কিডস, স্কুলের স্টুডেন্ট, তাদের নিয়ে আর কি ক্যাম্পেইন করবো। এইভাবে আমরা আগাচ্ছি। যদি না হয় আমরা নিজেরা, যেমন আমরা এই যে সামনের মাসে একটা আছে যে আমরা নিজেরাই করব। আচ্ছা আচ্ছা, শামীম ভাই, জি, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে আমরা আসলে অনেকে অনেক ধর্ম বিলং করি। জি জি। আপনার এই কন্টেন্টের মধ্যে, যেমন আমাদের মধ্যে বাংলাদেশে আমরা মুসলমান আছি, হিন্দু ধর্মের আছি, খ্রিস্টান আছি, বৌদ্ধ আছি, আরো বিভিন্ন ধর্ম আছে। এই ধর্মীয় শিক্ষাটা প্রপারলি পাওয়ার জন্য কি আপনার ওখানে কোনো প্রকার এডুকেশন প্রসেস বা কোনো কন্টেন্ট আছে? জি জি, আমাদের এখানে যেমন এটা তো আমাদের হাতে না, আমরা তৈরি করি না, পাবলিক যেটা ডিমান্ড করে বা পাবলিক যেটা দেয়, যেটা আমাদের দেশ মুসলমানের সংখ্যাটা বেশি। তো আমার এখানে আমি যেটা দেখছি লাস্ট, হিন্দুদের একটা কন্টেন্ট আছে হিন্দু শিক্ষা নিয়ে, আমাদের আর ইসলাম ধর্মের অনেক, যেমন আলিফ বাতা, এগুলো নিয়ে অনেকগুলো কন্টেন্ট আছে। উনি আমাদের সাথে যোগাযোগ করেছে, ওনার বাড়ি হচ্ছে খুলনা। তো উনি কন্টেন্ট তৈরি করতে পারে এভাবে সুন্দর করে, একটা মেয়ে, তো উনি কন্টেন্ট আপলোড করে, এবং কিভাবে উজু করে, বাচ্চারা কিভাবে উজু শিক্ষা, এই কন্টেন্টগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, সূরা কিভাবে মুখস্থ করতে হয় সুন্দরভাবে, এই কন্টেন্টগুলো আছে আমাদের, এই কন্টেন্টগুলো। জি জি। আচ্ছা শামীম ভাই, আপনি যদি আমাদের ইয়াং জেনারেশন মানুষ সম্পর্কে কিছু বলেন, কিংবা তাদের উদ্দেশ্যে করে কিছু বলেন, যে আপনি যেমন একটা অ্যাপ ফাউন্ড করলেন, কো-ফাউন্ড করলেন, যেখানে আসলে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন, বেবিদের সেফটি নিয়ে কাজ করছেন, সিমিলারলি আপনার যদি কোনো মেসেজ থাকে আমাদের ইয়াং জেনারেশনের প্রতি? আচ্ছা, ওনাদের, আমি যেহেতু ইয়াং এবং আমি স্টার্টআপ, আমি বাংলাদেশের অনেক স্টার্টআপের সাথে পরিচয়, আমি বিভিন্ন বুট ক্যাম্পে যাই, বিভিন্ন অ্যাক্সেলারেটর থেকে শুরু করে বিভিন্ন কন্টেস্টে আমি অংশগ্রহণ করি, তো অনেকের সাথে পরিচয়, এবং বিভিন্ন ভার্সিটির অনেক স্টুডেন্টের সাথে পরিচয় আছে, কথা হয়। তো তাদের সবার প্রতি হচ্ছে আমাদের যে মেসেজ, আমার যে মেসেজ, সেটা হচ্ছে যে তাদের ঘরে তো কিন্তু ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদেরকে অ্যাওয়ার্ড করা, তাদেরকে গাইড করা এবং তাদেরকে দেখে রাখা। গার্ডিয়ানদের দেখে রাখার অনেক উপায় আছে, যদিও খুব কষ্ট, কারণ এখনকার বাচ্চারা অনেক চালাক। তাদেরকে গাইড করা ঠিক মতো, তারা কি দেখছে। হ্যাঁ, অনেক জায়গায় আছে যে বাচ্চারা কিন্তু আপনার বুলিংয়ের শিকার হচ্ছে, হ্যাঁ, বেশিরভাগ মেয়েরা যারা, এবং অনেক বাচ্চা হচ্ছে অ্যাকাউন্ট আছে, যে আমাদের কিন্তু এখন গুগলে জিমেল খুলতে হলে 18 বছরের নিচে খোলা যায় না, 18 বছর লাগে। তো ওইরকম ধরনের অনেকে মিথ্যা তথ্য দিয়ে এখন জিমেল খোলাই যায়। এখন আমি কে বা কিছু জন্ম তারিখ ইজি, তো ওই জিনিসগুলো ফলো করা, সে তার হিস্ট্রিগুলো দেখা, হিস্ট্রি প্রত্যেকের কিন্তু ইউটিউবে বলেন, ফেসবুক বলেন, সবগুলো হিস্ট্রি দেখা যায়, সে কি কি দেখছে এগুলো কিন্তু দেখে তারপর তাকে গাইড করা, এবং তাকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া যে কোন কোন ভিডিও সে দেখতে পারবে না। যে বেবি টিউব যে ইউজ করতে হবে এমন না, সে ইউটিউবে দেখুক, কিন্তু ইউটিউবে রেস্ট্রিকশন করে দেওয়া যায়, হ্যাঁ, যে এই ভিডিওগুলো দেখবে, এই ভিডিওগুলো দেখতে পারবে না, এরকম। ইউটিউব কিডস আছে, কিন্তু ইউটিউব কিডসে হচ্ছে শুধুমাত্র কার্টুন দেয়া, এটা হচ্ছে একটা ব্যাপার। ইউটিউব কিডসও দেখে অনেকে, কিন্তু ইউটিউব কিডসে শুধুমাত্র কার্টুন দেয়। তো একটা বাচ্চা শুধু কার্টুনে সীমাবদ্ধ না, সে তো কিছু শিখতে চায়, তার প্রতিভা দরকার আছে। তো ওই জন্য আর কি আমরা বেবি টিউবে সবকিছু কন্টেন্ট রাখছি। শামীম ভাই, জি জি, আমাদের পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে আমি আসাদ ভাই শুধু ধরে বলতে চাই, যেহেতু ইয়াং জেনারেশনের কথা, বাচ্চাদের কথা বললেন, একটা বাচ্চার বা হচ্ছে ইয়াং জেনারেশন আমরা তিনটা জিনিস আসলে দেখতে পাই এখন, যেটা সবচেয়ে বেশি হয়। এক নম্বর হচ্ছে তার হচ্ছে মানসিক ভাবে সে স্ট্রং না।
দ্বিতীয়ত হলো সামাজিক ভাবে সে সিকিউরড না, তৃতীয়ত সে শারীরিক ভাবে ফিট না। যেমন আজকে আমার এক ছোট ভাই, তার বয়স হচ্ছে অ্যারাউন্ড 28, সে আমাকে বলছে ভাই আমার হার্টে ব্লক ধরা পড়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হলো, তার হাই কোলেস্টেরল আপনার 300 হয়ে গেছে। অবাক হয়ে গেলাম কিভাবে হলো, সে কিন্তু মোটামুটি ফিট আমার মতোই। এই ধরনের বিষয় নিয়ে কি এই ছোট বাচ্চারা যেন ছোটবেলা থেকে ডেভেলপ হতে পারে, এরকম কোনো কন্টেন্ট কি আপনাদের আছে? আমি মাছরাঙ্গার একটা প্রতিবেদন দেখি, মাছরাঙ্গা টেলিভিশন একটা প্রতিবেদন দেখেছি, সেখানে হচ্ছে একটা আমি ওটা ভিডিওটা এখনো আমার কাছে আছে। সেটা হচ্ছে যে একটা প্রতিবেদন করছে যে বাচ্চারা মানে মেন্টালি বিকৃতি হয়ে যাচ্ছে এবং পাগল হয়ে উন্মাদ হয়ে যাচ্ছে, মানে পুরাই হচ্ছে সে মানে তার জ্ঞান, সুস্থ যে জ্ঞান সেই জ্ঞান হারায় ফেলছে এই অ্যাডিক্টেড হয়ে। এডিক্টেড মানে কি? মিডিয়া এডিক্টেড, সোশ্যাল প্ল্যাটফর্মে মানে ইউটিউব সারাদিন ইউটিউব দেখতে দেখতে সে এমন বিকৃত হয়ে গেছে, সে স্বাভাবিক না, মানে অস্বাভাবিক আচরণগুলো করতেছে। তো এখান থেকে হচ্ছে যে যদি বড়দের কথা তো আমি বলবো না, বড়দের অবশ্যই অতিরিক্ত ব্যবহার করা সবার জন্যই ক্ষতিকর, সেটা বড় থেকে বৃদ্ধ সবার জন্য। আমরা প্রযুক্তির ব্যবহারটা আসলে সঠিকভাবে জানি না, আমরাও করি না। যে আমরা যখন রিলসে ঢুকি বা ভিডিওতে ঢুকি, দেখতেই মন চায়, হ্যাঁ স্ক্রল করি। তো এই জায়গা থেকে আমাদের অনেক ত্বকের ক্ষতি থেকে শুরু করে চোখের ক্ষতি, মেন্টালি তো অনেক ক্ষতি হচ্ছে, টাইম জীবনযাপনে আমাদের বিপন্ন হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের জন্য আর কি মূলত ওইটা হচ্ছে যে বাচ্চাদের যদি ক্ষতি হয়ে যায় ছোটবেলা থেকে, তাহলে তো এই ক্ষতির সমাধান তো আর নাই। ছোট বেবিদের থেকে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি যে আমাকে ফিট থাকতে হবে। জি। তো যদি এরকম কার্টুন বানানো হয় অথবা এরকম কন্টেন্ট বানানো হয় যে ওদেরকে আমরা মেসেজটা দিয়ে দিলাম, ওই কন্টেন্টগুলো সে এক্সারসাইজ করবে, ছোটবেলা থেকে আমাকে এক্সারসাইজ করতে হবে, ছোটবেলা থেকে একজন বড় দেখলে পরে আমাকে সম্মান করতে, শ্রদ্ধা করতে হবে। ওই কন্টেন্টগুলো আমরা একটা কোম্পানির সাথে টাই আপ হইছি যে আমরা কার্টুনের মাধ্যমে অ্যাওয়ারনেসমূলক কন্টেন্টগুলো দিব, যেমন মেসেজগুলো দিব। সাপে কামড়াইলে প্রথম কন্টেন্টে সাপে কামড়াইলে কি করতে হয়, প্রাথমিক চিকিৎসা সাপে কামড়, ওইগুলো আমরা কন্টেন্টগুলো দিই। বয়োজ্যেষ্ঠকে দেখলে কিভাবে সম্মান দিতে হয়, মাকে বাবাকে দাদা দাদিকে নানু নানিকে, এই কন্টেন্ট তো আমরা তৈরি করেছি, আমাদের টিম তৈরি করেছে, এবং পাবলিকের অনেক কন্টেন্ট আছে আমাদের। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা স্টার্টআপ করেছিলেন যেটা ইভেন আপনি প্রাইম মিনিস্টারের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এখন ইয়াং যারা আছে, যারা হচ্ছে এরকম স্টার্টআপ করতে চায়, ক্রিয়েটিভ কিছু করতে চায়, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। ক্রিয়েটিভ করতে হলে অবশ্যই চিন্তা করতে হবে যে দুইটা জিনিস, একটা হচ্ছে সে সেবা দিচ্ছে কি, ওই মার্কেটটা খালি আছে কিনা, ওই মার্কেটে কে আছে, মার্কেট রিসার্চটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে দেখেন আমি যদি এখন নিয়ে আসি ওয়ালটনের মতো একটা প্ল্যাটফর্ম নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে আমার এখানে ওয়ালটন আছে, আরো অনেক বড় বড় কোম্পানিগুলো আছে, কম্পিটিটর আছে। আমি এই জায়গায় ওদের সাথে টাকা দিয়ে নাও দিতে পারি, বা যদি দেয় তাহলে তাদের থেকে কোয়ালিটি অনেক বেটার নিয়ে আসতে হবে। তো আমার হচ্ছে প্রথম যারা স্টার্ট আপ করবে বা যারা নতুন কাজ শুরু করবে, যে সেবাটা আমি কি দিচ্ছি, মার্কেটটা রিসার্চ করতে হবে, আর হচ্ছে আমি টিকতে পারবো কতদিন। একটা হচ্ছে স্বেচ্ছাসেবী তো হচ্ছে রিসার্চটা কিভাবে করব ভাই? রিসার্চটা হচ্ছে যে সেই বুঝবো কিভাবে যে আমার স্টার্টআপ চলবে কি চলবে না। আচ্ছা, চলবে কি চলবে না, সে হচ্ছে আগে কাদের নিয়ে কাজ করবে, এটা হচ্ছে তার ফিক্স করতে হবে। যে আমি তো বলে দিব না যে, বা আপনিও বলে দিবেন না সে কি নিয়ে কাজ করবে। সে যদি একটা সফটওয়্যার কোম্পানি দিবে, তো সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে অনেক আছে। সবচেয়ে বড় সফটওয়্যার যদি আমরা দেখি, অনেক বড় আমাদের পরিচিত ব্রেন স্টেশন অনেক বড় কোম্পানি। তাদের সাথে পারাটা হচ্ছে যে এখন সে যদি কাজ করে না, আমি একটা জেলাতে আমি সার্ভিসটা দিব, একটা সেগমেন্ট নিয়ে, তাইলে হচ্ছে ইজি। কিন্তু সে যদি পুরো বাংলাদেশ নিয়ে হলো কাজ করে, তাইলে হচ্ছে অনেক বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো আছে, চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে। এইভাবে তো সে রিসার্চ করতেই পারে এখন। কিন্তু আমরা স্টার্টআপ যারা করি, অনেক স্টার্টআপ ঝরে গেছে শুধু রিসার্চের কারণে। সে রিসার্চ না করে ভালো লাগছে যে আমি এটা শুরু করে দিছে, এসে তোদের হাবুডুবু খাচ্ছে, অনেক খরচের ব্যাপার। দেখা গেছে আমার থেকে মার্কেটে আরো 10টা কোম্পানি আছে, তারা ভালো করতেছে। এখন তাদের থেকে বেটার করতে গেলে আমার এখানে অনেক মানে ইমপ্লিমেন্ট করতে হবে, অনেক ইনভেস্টমেন্ট করতে হবে, অনেক কোয়ালিটি রাখতে হবে, সবকিছু মিলে হচ্ছে একটা। আর বাংলাদেশের মার্কেটটা হচ্ছে দেশ ছোট, আবার হচ্ছে আপনার জনগণ ওই সার্ভিসটা কতটুকু আধুনিক আমরা, বা কতটুকু আমরা সার্ভিস নিতে পারবো, ওই জায়গাটাও একটা ব্যাপার আছে। যদি আমি সফটওয়্যার দিই, কয়টা সফটওয়্যার কোম্পানি বা কয়টা সার্ভিস নিবে আমার কাছ থেকে। এখন ই কমার্সের যদি অবস্থা দেখি, কতজন অর্ডার দেয়, এই শহরে দেয় অর্ডার করে বা ই কমার্স থেকে কিনে, তো কত পার্সেন্ট কিনে, কিন্তু গ্রামে কম এই সার্ভিসটা। শামীম আশরাফ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। আমরা একটা তথ্য পেয়েছিলাম যে আপনি যখন বেবি টিউবটা প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন, তখন আপনি
কারো কাছ থেকে বা আপনার কোনো কম্পিটিটরের কাছ থেকে হুমকি শুনেছিলেন বা হুমকি পেয়েছিলেন জীবন নাশের, এই বিষয়ে যদি কিছু বলতেন সেই হুমকি সম্পর্কে। বেবিটিও বন্ধ করতে বলেছিল আপনাকে, এই বলে হুমকি দিয়েছিল। আচ্ছা, উনি আমার কম্পিটিটর ছিলেন না, কখনোই ছিলেন না, আমার খুব কাছের পরিচিত একজন ভাই ছিলেন। জি। তো ওনার সাথে যখন ব্যাপারটা শেয়ার করি, আমরা বেবি টিউবে শুরু করার পরে উনি জানতে পারে এবং ওনার কাছে শেয়ার করি একসাথে এরকম বসে। তারপরে উনি হুট করে একদিন আমাকে বলল যে উনি আমাদের মতো একটা জিনিস শুরু করতে চায়, আমি যেন প্রথমে রাগ না করি। তা আমি রাগ কেন করব? আমি আমি ওনাকে বললাম যে আমি রাগ করব না, আপনি করেন, করলে আরো ভালো, বাচ্চারা আরো সেবা পাবে। জি। এটা বলে আমি বা সে ওনার সাথে আমার সাথে কথা তেমন একটা হয় নাই, এমনি হইতো, হাই হ্যালো হইতো। হুট করে উনি একদিন আমাকে আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করি, সেখানে উনিও করে। আমি পরে জানতে পারি যে উনিও করে। তো আমিও করি, কিন্তু আমি ওই কম্পিটিটরে টিকে যাই, কিন্তু উনি টিকে নাই। উনি যে বলল আরকি, ওনার মুখের ভাষা। আমি তো জানতাম না যে উনি করেছে। দেন উনি ওইটা রাগান্বিত হয়ে আমাকে খুব হুমকি-টুমকি মেসেঞ্জার দিয়ে আমাকে দেখে ছাড়বে, আমি এটা করতে পারবো না, আমি বেবি টিউব নিয়ে কাজ করতে পারবো। আমার টিমের অনেককে উনি মেসেজ দিয়ে দিছে এরকম, যে বেবি টিউবের সাথে কাজ যেন না করে। উনি কি সোশ্যাল মিডিয়ার কেউ? উনি খুব পপুলার একজন ভালো ব্যক্তিত্ব একজন মানুষ। তো উনি করেছে আমাদের মতো একটা প্রতিষ্ঠান, যদিও আমি ফলো করি নাই, দেখি নাই। উনি আবার আমাকে হুমকি-টুমকি দিয়ে আমাকে ব্লক করে রেখেছে এবং আমার টিমের যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সবাইকে আনফ্রেন্ড, ব্লক এরকম করে রাখছে। দেন উনি আমি যেটা জানতে পারলাম আমার আরেকজনের মাধ্যমে, যে উনি এখন ওটা করে না, উনি ওটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, শামীম ভাই, আমাদের দর্শক যে মধ্যে যারা হচ্ছে প্যারেন্টস আছে, যারা অভিভাবক আছে, তাদের সম্বন্ধে তাদেরকে যদি কিছু বলেন যে তাদের কি রেসপন্সিবিলিটি অথবা কর্তব্য কি হবে বাচ্চাদের জন্য। প্রিয় অভিভাবক, আপনি আপনার সন্তানের জন্য অবশ্যই এটা করণীয়, যেটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার কিন্তু আমাদের বাড়ছে এবং সামনে আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার সন্তান কি দেখছে মোবাইলে, সারাদিন মোবাইল হাতে না ধরিয়ে দিয়ে কি দেখছে সেটা আপনি খেয়াল করেন এবং সন্তানকে যথেষ্ট সময় দেন। মোবাইল না দিয়ে যথেষ্ট সময় দেন। আপনিও মোবাইল কম ব্যবহার করেন এবং মোবাইলে তার হিস্ট্রিগুলো দেখেন, তাকে কন্টেন্টগুলো কোন যেহেতু বাচ্চারা ভিডিও কন্টেন্ট দেখতে খুবই পছন্দ করে, সেই ভিডিও কন্টেন্টগুলো তারা কীভাবে দেখছে, কোন কন্টেন্টগুলো সেটা দেখবেন। বেবি টিউব যে দেখাইতে হবে এমন না, ফেসবুক, ইউটিউব, যেই টিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি একটু খেয়াল করুন এবং তাদের নিয়ে প্রচণ্ড পরিমাণে আপনি তাদের সময় দেন এবং গাইড করুন। মূলত হচ্ছে আপনার পরিবারের যারা বড় আছে তারা গাইড করুন এবং যারা জব করেন, যেসব অভিভাবকরা, তারা বাড়িতে যে থাকে তখন আপনি ডিভাইস না দিয়ে, ডিজিটাল ডিভাইসগুলো দেবো না, তাকে হচ্ছে অ্যানালগ আগের যে মোবাইলগুলো, বাটন মোবাইলগুলো আপনি দিতে পারেন। এইভাবে আপনি আপনার সন্তানকে রাখতে পারেন। নাহলে একটা সময় সন্তান মানে আপনার হাতছাড়া হয়ে যাবে, যেটা বলে কি নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে। শামীম ভাই, আপনার কথা রেফারেন্স ধরে যদি বলি, আমি আমার বাচ্চার জন্য প্রযুক্তির ব্যবহারে বাধা কিভাবে তৈরি করব? প্রযুক্তি ব্যবহারে বাধা যদি হয়, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দিচ্ছে যে যারা পড়াশোনার আগে না, স্কুল পরে যদি বলে যে মোবাইলে পড়াশোনা করতে হবে বা মোবাইলে এখন দিয়ে দেয় সবকিছু। তো বাধা যদি দেয়, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আমার বাসায় কোনো মোবাইল রাখবো না, মানে আমার ব্যক্তিগত ভাবে ছাড়া, যেমন আমি যেটা ব্যবহার করি, আমার ওয়াইফ যেটা ব্যবহার করবে সেটা ছাড়া বাচ্চার জন্য আলাদা কোনো মোবাইল দিব না। এখন গার্ডিয়ানরা ম্যাক্সিমামে কি করে, বাচ্চা বাসায় থাকে, ওর জন্য একটা মোবাইল কিনে। আমার ফ্যামিলি তো আছে এবং অনেক পরিচিত বাচ্চার জন্য একটা মোবাইল কিনে, সে জন্য কান্নাকাটি না করে, বায়না না ধরে, তার জন্য মোবাইল দিয়ে দিছে। তো এইটা যেন না করে। হ্যাঁ, আমি যখন সাথে থাকবো, আমি বসে হতে আমিও দেখবো সে কি কন্টেন্ট দেখছে, আমি একসাথে বসে দেখি, আমি যখন বাসায় থাকবো। আর মায়েরা যখন বাসায় থাকে, তাদের তো মোবাইল আছে, তো মায়েরাও চেষ্টা করবে যে তাদের যেন ওই ভিডিওগুলা বা ওই অ্যাপগুলা, এবং কিছু ইউটিউবে তো এখন সহজ, যে ভিডিও নেট কানেকশন অফ করে দিয়ে ডাউনলোড করে দিয়ে, নেট কানেকশন অফ করে দিয়ে ডাউনলোডে ভিডিওগুলো দেখতে পারে। এরকম অনেক গার্ডিয়ান করে এখন, এইভাবে করছে। জি, আচ্ছা শামীম ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এই বেবি টিউব সম্বন্ধে শেয়ার করার জন্য। তো আমাদের অনুষ্ঠানে যারা আসে তারা হচ্ছে একটা সিগনেচার করে আমাদের ইসের মধ্যে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের মগ, এবং আপনাকে এর পিছনে একটা সিগনেচার করতে হবে। এই না, এখানে
থ্যাংক ইউ শামীম ভাই, আমি এখানে রেখে দিচ্ছি। আমি ছবি তুলে নিব। হ্যাঁ অবশ্যই, why not? থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং টুডে। আপনাদেরকে এবং ভাইয়াকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য, যে আমার কথাগুলো আমি হয়তোবা বলতেও পারি না অনেক জায়গায়। তো এটা আমার জন্য অনেক, এবং আমি ফ্রিলি অনেক কথা বলতে পারছি, মানে যেটা আমি অনেক জায়গায় বলিই নাই। আমার এবং আসাদ ভাই আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি যে জার্নি শুরু করেছেন এটা অবশ্যই শেষ করবেন না এবং চালিয়ে যাবেন। এটার মাধ্যমে আসলে আমাদের সমাজের এবং বাচ্চাদের অনেক উন্নয়ন সম্ভব। আমি ইনভেস্টেড, আমার একটা বেবি আছে, আমার মানে আমার সংসার আছে, ফ্যামিলি আছে, তা আমি তাদের দিকে না তাকিয়ে এখন স্ট্রাগল করে যাচ্ছি, কারণ আমি অন্য কোনো জবে বা অন্য বিজনেসে আমি এখনো যাইনি, বেবি টিউব নিয়েই আছি। তো চেষ্টা করছি, এই লাস্ট 3 বছর স্ট্রাগল করে যাচ্ছি, সামনে আরো যাবো ইনশাআল্লাহ যতটুকু দম থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অনুষ্ঠান এখানে শেষ করছি।